ওয়াও 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 ওয়াট এ শট ভাই, কেমনে সম্ভব হলো? রাখি আল্লাহ মা রেখে। আলহামদুলিল্লাহ এক অদ্ভুত খেলা ঘটে গেছে। তো এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না আমি। 12 বছর পর একটা গুরুত্বপূর্ণ কাজ করলো, তার একটা তালিকা প্রকাশ করেছে, নজিরবিহীন ইঙ্গিত। প্রিয় দর্শক, আজকে এইমাত্র ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে প্রকাশ করেছেন ভারত কেন বাংলাদেশের চিরশত্রু, এবং সেই চিরশত্রুর পরিকল্পনায় ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই কারণে বিএনপি হবে একটি স্বৈরাচারী সরকার, যে সরকার হয়েছিল শেখ হাসিনা। আপনাদেরকে বলদ বানানো ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে, ওয়াকা ঠিক একইভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির যে চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় পার্টির আর কিছু করার থাকছে না, জাতীয় পার্টি শেষ হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির ইতিহাস সম্ভবত এখানেই সমাপনের দিকে। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গ্রেফতার। প্রিয় দর্শক, এই খুনির পরিচয়টা একটু আপনাদেরকে করিয়ে দিচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি জিএম কাদের গ্রেফতার, রংপুর শহর থেকে গ্রেফতার করে পুলিশ। আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন কেউ আঘাত করতে না পারে। চট্টগ্রামের সেই চিন্ময় দাসের খবর আছে, তাকে কেন্দ্র করে তার সমর্থকরা আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন তার খেসারত দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চট্টগ্রামের সেই চিন্ময় দাসের খবর আছে, তাকে কেন্দ্র করে তার সমর্থকরা যে পরিমাণ অধ্যত্ব দেখিয়েছে, আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন তার খেসারত দিতে হবে। চিন্ময় দাসকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে তার সমর্থকরা না, বাংলাদেশের বাইরে ভারতে যে পরিমাণ রিয়াকশন দেখানো হয়েছে, যে পরিমাণ প্রতিক্রিয়া দেখানো হয়েছে, অকল্পনীয়। ভারতের ওয়াকফ ওই যে আইনকে নিয়ে বাংলাদেশ তেমন কোনো প্রতিক্রিয়াই দেখানো হয়নি, অথচ তারা চিন্ময় বাংলাদেশের নাগরিক, তাকে কেন্দ্র করে তারা যে রিয়াকশন দেখিয়েছে, এখন দেখা যাচ্ছে যে একটার পর একটা মামলায় জড়াচ্ছে চিন্ময় দাস। এখন আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। খবরে বলা হচ্ছে কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রবিবার আইনজীবী আলিফ হত্যা, পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 4 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। এর মধ্যে সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলাটি ভার্চুয়ালি শুনানি শেষে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি 3 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর শুনানি মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া বাংলা ট্রিবিউনকে বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলা তদন্ত কর্মকর্তারা রবিবার আদালতে আবেদন করেন। আদালত আজ সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলায় ভার্চুয়াল শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন। বাকি 3 মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজউদ্দিন বলছেন যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ভার্চুয়াল শুনানি শেষে আদালত এই আদেশ দেন। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পরে 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম আদালত। সেদিনই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ওই আদেশের বিরুদ্ধে ডিভিশন চেয়ে জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান ভক্তরা, তাদের সংঘর্ষে নিহত হন। সংঘর্ষ হয়নি, একতরফা ভাবে কোপানো হয় সাইফুল ইসলাম আলিফকে। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী সাইফুলকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। যাই হোক, এই ঘটনাটা অনেক দূর যাবে। চিন্ময় কৃষ্ণ দাসের
মুক্তি যে সহসাই হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার দর্শক। আপনি আওয়ামী লীগের হইতে পারেন, আপনি জামাতের হইতে পারেন, আপনি বিএনপির হইতে পারেন, আপনি যে দলেরই হন না কেন, আপনি এনসিপিরও হইতে পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওকে, ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো। এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, সামনে ছিল, ওরা তো জীবন্ত শহীদ, ওরা তো মারা যাইতে পারতো ভাই। ওদের গায়ে হাত তোলা এটা কি মেনে নেওয়া হবে? না, এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা। এটার বিচার, কঠিন বিচার হইতে হবে। কঠিন বিচার না হইলে ভাই আমার সামনে বড় বিপদ আছে, দেখবেন আরো বড় বিপদ। এটা তো ট্রেলার, মুভি আসবে, পরে মুভি আসবে। আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি দাবি করেন, উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে, আবার বইলা দিছে, আমি যদি আর হুকুম নাও দিতে পারি, যে যেখানে আসো ওইখানেই ঝাঁপায়া পড়ো। মানে ঝাঁপায়া পড়ার জন্য বলছে। কাকে বলছে? তাকে বলছে, আওয়ামী লীগকে বলছে, যুব লীগকে বলছে, ছাত্রলীগকে বলছে, কিশোর লীগকে বলছে, রাসেল লীগকে বলছে। ভাই লীগের তো অভাব নাই, সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাঁপায়া পড়ো। তার মানে কি, যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবেন। এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন? যে তোমরা ঝাঁপায়া পড়ো যে যেখানে আসো। উনি তো নিরাপদে, বাকিগুলো তো সব নিরাপদে ভাই। যার 300 বাড়ি, ও তো বৈশা বৈশা কামাইতেছে আর খাইতেছে, লন্ডনে পার্টি কইরা বেড়াইতেছে, আর আপনাদেরকে বলছে ঝাঁপায়া পড়তে। এখন আপনারা যে যেখানে আছেন ঝাঁপায়া পড়বেন। 10 জন 12 জন ঝাঁপায়া পড়ছে, দেখেন 54 জন ধরা খাইছে, আরো ধরা খাবে এই মামলায়, আরো ধরা খাবে। কারণ কি জানেন, জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাউদ ইব্রাহিমের মতো, ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা, বুঝছেন না? এই জাহাঙ্গীরের সাথে যাকে যাকে দেখা গেছে অতীতে, এই ছবি দেখে দেখা, ভিডিও দেখে দেখা, সবগুলাই তো আসামি হবে। বুঝতে পারছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে? যারা অন্যায় করছেন তাদের বিচার হবে, কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায়ের সাথে আবার জড়িত হচ্ছেন? কার উপরে জুলুম করতে যাচ্ছেন? কার উপরে অ্যাটাক করছেন? খেয়াল করছেন? হাসনাত আব্দুল্লাহ হচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সৈনিক। তো তার গায়ে টোকা দিয়া হজম করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, গোপনে মাইরা ফেলতে পারবেন, এটা করতে পারবেন, এছাড়া আর কি করতে পারবেন? কিন্তু ও যতক্ষণ জীবিত আছে ওরে বুঝছেন মাথা নোয়াইতে পারবেন না, মাথা নোয়াইতে পারবেন না। আর আপনারাও ভাই গেছেন ওই গাজীপুরে, ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয়, এই আপনি একটা গাড়ি নিয়ে যাবেন? আপনাদের আগে পিছিয়ে গাড়ি কই? আগে পিছিয়ে 4টা গাড়ি থাকা উচিত। তো ও আপনারা মনে করেন মানুষে বলবে যে এত টাকা পাইলো কই? আরে ওইগুলো বাদ দেন, কই থেকে টাকা পাইলো, টাকার হিসাব পরে, কিন্তু টাকা মারতেছেন কিনা, টাকা অপচয় করতেছেন কিনা, সেটার হিসাব ঠিক থাকলেই হবে। টাকা কই থেকে আসে জানেন না? রাজনীতির টাকা ভূতে যোগায়, ভূতে, ওই ভূত দেয় টাকা। টাকার হিসাব দেওয়ার দরকার নাই, আগে পিছে লোক লস্কর নিয়ে চলাফেরা করবেন। আপনাদের পিছনে কি শুধু আওয়ামী লীগই লাগছে, আর কেউ নাই? বাংলাদেশে এই সুশীল সমাজ সারাক্ষণই তো ইউটিউবে আইসা, ফেসবুকে আইসা আপনাদেরকে ধুলাই করতেছে। ওরা হয়তো 10-12 জন আপনাদের গাড়িতে হামলা করছে, কাজ ভাঙছে, আপনি এখানে ব্যথা পাইছেন, কিন্তু সারাক্ষণই তো ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে। আপনারা ঘুষ খাচ্ছেন, আপনারা তদবির ব্যবসা করতেছেন, আপনাদের নামে প্রচুর কথা, যার সত্য না, যার কোনো প্রমাণ নাই, এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে। আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে। আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে, তাইলে আমরা কেন রাস্তায় নামবো না? ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে। আর উনি তো বলতেছে, ওদিকটা জাহাঙ্গীর বলছে, এবং আওয়ামী লীগের যারা আছে সবাই এই কিন্তু একই বাণী, ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া পড়ো। ওরা কিন্তু এসিতে বসে আপনাদেরকে বলতেছে রোদ্রের মধ্যে ঝাঁপায়া পড়তে। এই চৈত মাসে রোদ নিয়ে মাথায় নিয়ে ঝাঁপায়া করবেন আর মামলা মোকদ্দমা খাবেন। এখন যে বলবেন ভাই কেন এইসব মামলা দিতেছে, অন্যায় করছে যে তার বিরুদ্ধে মামলা দেন, কিন্তু এই সিস্টেমটা তো শিখাই দিয়ে গেছে শেখ হাসিনা। হ্যাঁ, একটা অপরাধ হইলে ওর সাথে 200 লোককে জড়ায় দাও, ওই আইনই তো আপনাদেরকে ফাঁসাইতেছে। শেখ হাসিনা তৈরি আইনে আজকে আপনারা আসামি, বুঝতে পারছেন? নিজের বিপদ নিজের ডাইকা আইনেন না। বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইনা নিতে, ওই রিয়েলিটিটা মাইনা দেন। দেশের পরিবর্তন হয়েছে ভাই, দেশের পরিবর্তন হয়েছে। আগে ওই সিস্টেম চলবে না। আপনারা রাজনীতিবিদরা যত রঙে, যত ঢঙ্গে, যত রকম ভাবে, এই যে বুদ্ধিজীবীরা যত ভাবে অপমান করেন না কেন, ছোট করতে চান না কেন, ছোট হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে। হাসনাত আব্দুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না, বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট। এখন যদি এই নতুন সূর্যকে আমরা আলিঙ্গন না করতে পারি ভাই, আগামী 100 বছরও পারুম না। আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন কেউ আঘাত করতে না পারে। এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে, যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আব্দুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম। 12 বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো, তার একটা তালিকা প্রকাশ করেছে 5 মে 2013 সালের ঘটনায়। 13 সাল, 13 আর 10, 23 আর 2, 25। এর মানে 12 বছর পর তারা তালিকা প্রকাশ করেন। তো এই 12 বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না, এই প্রশ্নটা সামনে আসছে। এই খসড়া তালিকা আগে কেন করতে পারেনি? এটা স্পষ্ট যে আওয়ামী লীগের ভয় করতে পারেনি।
এক আদিলুর রহমান 63 জন বলেই জেল খাটতে হয়েছে। আর যদি 93 জনের তালিকা প্রকাশ করতো তাহলে হেফাজত এদের ধরতো নিশ্চিত হাসিনা ভয়ে এটা প্রকাশ করতে পারেনি, এটা স্পষ্ট। হেফাজত ইসলাম সূত্রে তথ্য জানা গেছে, হেফাজত ইসলামের জনসংযোগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারি তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান 93 জন তালিকা প্রাথমিক তথ্য, কাজ চলছে, এই সংখ্যা আরো বাড়তে পারে। নানান সমালোচনা হচ্ছিল যে তালিকা কেন তারা প্রকাশ করেনি। মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর লাশের তালিকা, মৃত্যুবরণ আপনাকে হত্যা করা হয়েছে এটাও আপনি বলতে পারবেন না, জানাজা করার অধিকারও ছিল না, এরকম একটা জাহিলিয়াত ছিল হাসিনা আমল। আর এই জাহিলি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চাইবেন না, আপনার ইমান আছে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন তার ইমান ঠিক আছে কিনা এই প্রশ্ন তোলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছে। তবে ওই জসিমউদ্দিন রহমানি আছে না, এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও টিডিও এডিট করে তখন প্রচার করতে 5000 6000 লাশ পুড়িয়ে ফেলেছে, নানান উদ্ভট কথাবার্তা প্রচার করতে। এই রহমানি গ্রুপ, লালবাগ মাদ্রাসা যেত এই রহমানিরা, তখন তারা জঙ্গি ছিল, এখন ভালো হয়ে গিয়েছে ধন্যবাদ। সেদিন রাতের আধারে বেশি নিহত। তবে এই ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার 2024 সালের 19 আগস্ট তাদের ফেসবুকে 61 জন নাম পরিচয় প্রকাশ করে। অন্যদিকে 2 মে এখন এই অধিকার বা কোনো একটা মানবাধিকার সংগঠন তাদের তথ্যপত্র যাচাই বাছাই সীমাবদ্ধতা থাকতে পারে এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে, যেটা হেফাজতের নিজস্ব তালিকায় এসেছে। অন্যদিকে গত 2 মে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন ওই ঘটনায় কতজন নিহত ছিল তা নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত। তখন তিনি এবং মার্ক ডমেট তৎকালীন BBC ঢাকা প্রতিনিধি মিলে 2 সপ্তাহ ধরে মাঠে কাজ করেন। তাদের অনুসন্ধানে দেখা যায় 506 মের সহিংসতা অন্তত 58 জন নিহত হয়, যার মধ্যে 7 জন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। এখন 58 জন 7 জন নিরাপত্তা বাহিনী মারামারি হয়েছিল আর 58 জন নিহত হয়েছিল, এই তথ্য কিন্তু BBC বাংলা কখনো প্রকাশ করতে পারেনি। এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। যাই হোক দর্শক, অবশেষে একটা যুগান্তকারী ঘটনাই বলবো যে প্রাথমিক একটা তালিকা পাওয়া গেলে হেফাজত এই কাজটা করতে পারলো, এটা হেফাজতের একটা অর্জন এবং এতদিন হাসিনার ভয় করতে পারেনি, এটা প্রমাণিত হলো। আর জামাত শিবিরের উচিত হেফাজতের গণহত্যার বিচার যেরকম চাওয়া, ঠিক তদ্রুপ 28 ফেব্রুয়ারি গণহত্যার বিচার চাওয়া, 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা, এটা নিয়ে নাড়াচাড়া দিতে হবে। আল্লামা সাঈদী আমাদের অহংকার, আমাদের অনুভূতি, তার রিলেটেড প্রত্যেকটা বিষয়কে পলিটিক্যাল ইম্পর্টেন্স দিতে হবে। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আপনাদের মনে আছে এই ডায়লগ? মৃত্যুর আগেও আছে, মৃত্যুর পরেও আছে, বলছে না? এখন এই শাহ আলম বলছে মৃত্যুর পরেও আছে, ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার পরেও আছে। সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই জানেন? ওদের তো একটু লেখাপড়া আছে, ওরা তো কোনোদিন বেশ্যাবৃত্তি করে নাই, ওরা এই কথা বলতে যাবে না। ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে। কিন্তু শাহ আলমের মতো বেশ্যার এই কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই। হাসিনা শাহ আলমকে গাড়িতে করে নিয়ে যায় না, প্লেনে করে নিয়ে যায় না, কিন্তু একটা কাজ করেছে। যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের 2 তারিখে, শাহ আলম এবং শাহ আলমের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল। দর্শকবৃন্দ, কার হেফাজতে ছিল? জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল। কে? শাহ আলম, শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল। ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে? আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল, মিতুর জামাই পুতুল রানী সাহার জামাই মিতুর, ওখানে তার ফাইন হয়েছিল হাসিনার, কোন রকম মাপছে যান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয়। ওখানে বন্ড দিয়েছিল, ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। শাহ আলমকে ব্যাংকের লোন দিয়ে গোল্ড রিফাইনারির নামে তাকে 4,500 কোটি টাকা লোন দিয়েছিল হাসিনা। আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খত যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং শাহ আলম অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। তো শাহ আলম যদি বলে মৃত্যুর আগেও আছি, মৃত্যুর পরেও আছি, ক্ষমতায় থাকলেও আছি, ক্ষমতার পরেও আছি, হাসিনা ক্ষমতায় নাই, শাহ আলম আছে। কার বদলতে আছে? ওয়াকারের বদলতে আছে। আনবির সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে? ওয়াকারের জন্য। দেশে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বেনিফিশিয়ারি জনগণের চেয়ে কারা বেশি? হাসিনা এবং ভারতীয়দের সুবিধাভোগী কুত্তার বাচ্চারা, হাসিনা এবং ভারতের সুবিধাভোগী শুয়োরের বাচ্চারা ওয়াকারের কাছ থেকে পুরো বেনিফিট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের থ্রুতে নেয়।
কেন নেয়? শাহ আলমকে গ্রেফতার করা যাবে না। শাহ আলমের ছেলে সানভীর, তার অন্যান্য সন্তান এবং তার স্ত্রীদেরকে গ্রেফতার করা যাবে না। অ্যাটলিস্ট ওয়াকার যতক্ষণ সেনাপ্রধানের চেয়ারে বসে আছে তাকে ছাড়া হবে, তাকে গ্রেফতার করা যাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন না? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, অমুক করেছে, সেমুক করেছে। কি করেছে জানেন? ওদের নুনুতে একটা পিপি টাচ দিয়েছে ওয়াকার। কেন জানেন? আপনাদেরকে বলদ বানানো, ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদের। গতকাল ছিল শাপলা চত্বর ম্যাসাকারের 1 যুগ পূর্তি। 2013 সালের 5 মে এই ঘটনাটা ঘটেছিল। গতকাল যতটা আলোচনা হবার কথা ছিল আমি ধারণা করি সেই অর্থে অতটা আলোচনা হয়নি। ইনফ্যাক্ট হেফাজত এর আগে একটা সমাবেশ করেছে 2-3 দিন আগেই, সেটা তাদের বেশ কিছু দাবি এবং এর মধ্যে নারী নীতি বিষয়ক, নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা একটা এজেন্ডা হওয়াতে যাবতীয় আলোচনা ওই দিকে চলে গেছে। এবং শুধু সেটা না, সেই সমাবেশের মঞ্চে নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে আমরা যদি সহজ ভাষায় বলি, সেটা নিয়েও প্রচুর বিতর্ক হওয়াতে আমি ধারণা করি 5 তারিখের এই মর্মান্তিক ঘটনাটা তুলনামূলকভাবে থামাচাপা পড়ে গেছে। আমি দেখলাম হেফাজত ওই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। খুবই অবাক লাগে। মঞ্চে এটার প্রতিবাদ হওয়া উচিত ছিল। যখন কেউ কেউ মঞ্চে এ ধরনের শব্দ ব্যবহার করছিলেন, হেফাজতের যারা সিনিয়র ছিলেন তারা সেখানেই এটার প্রতিবাদ করা উচিত ছিল, বা খুব অল্প সময় পরই। এটা যখন প্রচুর শোরগোল হলো, প্রচুর কথাবার্তা হলো, তখন তারা এই কাজটা করলেন। তারপরও তারা করেছেন, এটুকুকে আমরা সাধুবাদ জানাই। এসব করে আসলে দিনের শেষে মানুষের সহানুভূতি নষ্ট হয়। আর একটা কথা খুব জরুরি, মানে অপরাধ সবার জন্যই অপরাধ, কিন্তু যখন যারা ইসলামের কথা বলেন, যারা ধর্মগুরুরা আছেন, যারা নানান ইস্যুতে হেফাজতে ইসলাম বলছেন, তারা ইসলামের অনেক কিছুর ব্যাপারে তারা সে ভ্যানগার্ডের ভূমিকা নেন বলে দাবি করেন, তাদের দিক থেকে এসব হওয়া একেবারেই অনুচিত। তাদের কাছে এক্সপেকটেশন আমাদের বেশি থাকবে, উনি আর জাস্ট একজন আমজনতা নন। সুতরাং আমি আশা করব তারা ভবিষ্যতে তাদের দাবি দেওয়া প্রকাশের ক্ষেত্রে এই সতর্কতাগুলো রাখবেন। যাই হোক, আমরা 5 মের ঘটনা নিয়ে কয়েকটা কথা, এবং তার আগে এটাও হয়তো একটু শুরুতে বলে রাখি যে শেষ অংশে আমরা এটাও বোঝার চেষ্টা করব, আজকে আমরা 1 যুগ পরে যদি দেখি ওই 5 মের মহাসমাবেশ এবং যে ম্যাসাকার হয়েছে, যে ক্র্যাকডাউন হয়েছে, সেটা আদতে কার পারপাস সার্ভ করেছে, এবং সেটার সূত্রে আমরা বলবো এই ধরনের সমাবেশ নিয়ে কতটুকু সতর্কতা আমাদের রাখা দরকার। যারা এই সংগঠনে আছেন, যারা এই সংগঠনের সাথে যুক্ত, সেটা একটু দেখা দরকার আছে। আসবো সেই জায়গায়, কিন্তু 5 মে নিয়ে আমি মনে করি যথেষ্ট সিরিয়াস কিছু একাডেমিক স্টাডি হওয়া দরকার আছে। এই যে একটা সমাবেশ হলো, এই সমাবেশে আমরা জানি যে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোর এক ধরনের নিয়ন্ত্রণ আছে তাদের মাদ্রাসার উপরে, অনেকগুলোই আবাসিক মাদ্রাসা। যারা এখানে এসেছিলেন, যারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, আমি এদের কথা সবসময় বলি। বলাও হয় যে এখানে একটা যুদ্ধেও যে মানুষটা সত্যিকার অর্থে অস্ত্র হাতে দাঁড়িয়েছে, বা আমাদের এই যে গণঅভ্যুত্থানের আলাপ আমরা করি, সেখানেও যে মানুষটা পথে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, তিনি আসলে ঠিক কী মনে করেছেন, কেন দাঁড়িয়েছেন, এটা বোঝা জরুরি। আমাদের উপর থেকে চাপিয়ে দেওয়া ন্যারেটিভের এক ধরনের টেন্ডেন্সি আছে। সুতরাং হেফাজতে ইসলাম তারা কি দাবি জানিয়েছিল আমরা জানি, কিন্তু যারা পার্টিসিপেট করেছিল তারা কেন এসেছিল ওই পরিস্থিতিতে, এই জিনিসগুলোরও এক ধরনের ডকুমেন্টেশন দরকার আছে বলে মনে করি আমাদের ইতিহাসের স্বার্থে। আমরা জানি এটা একটা পাল্টা প্রতিক্রিয়ায় মনে হয় অ্যাপারেন্টলি শাহবাগে একটা বিরাট অবস্থান শুরু হয়েছিল গণজাগরণ মঞ্চ নামে। তার পাল্টা প্রতিক্রিয়ায় সেখানে মূলত কিছু ব্লগার এক ধরনের ইসলাম বিদ্বেষী লেখা লিখতেন, তাদের সেই লেখাগুলো প্রকাশ্যে আনা হয় পরিকল্পিতভাবে, আমরা এভাবে বলবো, প্রকাশ্যে আনা হয়, এবং সেটার প্রতিক্রিয়ায় শাপলা চত্বর তৈরি হয়েছে। যদিও তারা আরও বেশ কিছু দাবি দেওয়া তাদের ওর মধ্যে ছিল, আমি ভুল না করলে 13 দফা সম্ভবত। তারা আসলেন এবং আসার পর ক্র্যাকডাউন করা হলো। প্রাথমিকভাবে অন্তত আমরা এটা চাইবো, মানে এখানে কত মানুষ মারা গেছে এটা এক অবিশ্বাস্য ঘোলাটের বিষয় হয়ে রয়েছে। স্বাভাবিক, শেখ হাসিনার সময় এই ঘটনা হয়েছে, তারা এগুলো ধামাচাপা দিতে চেয়েছেন। ওই ঘটনার আগে পরে মৃতের একটা সংখ্যা আওয়ামী লীগের পক্ষ থেকে, মানে সরকারের পক্ষ থেকে তৎকালীন বলা হয়েছিল মোটামুটি 25-26 জন এরকম সংখ্যাটা, কিন্তু শাপলা চত্বরে কেউ ওই ক্র্যাকডাউনের সময় কেউ মারা যায়নি বলে তারা দাবি করতো। এটা বলছিল অধিকার, এটা নিয়ে একটা সংখ্যা প্রকাশ করার কারণে রীতিমতো অধিকার সংগঠনটা, মানবাধিকার সংগঠনটা তীব্র সরকারি চাপের মধ্যে পড়ে। এবং এখন আমরা দেখলাম হেফাজতের পক্ষ থেকে 93 জন জনের মৃত্যুর কথা তারা আমাদের সামনে এনেছেন বিস্তারিত দিয়ে, যদিও বলছেন এটা চূড়ান্ত তালিকা নয়, এটা আরও পাল্টাতে পারে। আমি মনে করি হেফাজতের এই ধরনের তালিকা এতদিন পরেও খুবই ডেফিনিটিভ হওয়া দরকার ছিল, এবং এগুলো আরও আগে হলে আরও ভালো হতো, এটা আমাদের দরকার আছে। এবং এই সরকারের সময় গত নভেম্বরে আমরা দেখলাম একটা মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বেশ কয়েকজনের বিরুদ্ধে।
তদন্তের জন্য সময় বেঁধে দিয়েছেন। আমি নিউজে দেখলাম এটা সম্ভবত 12 মে। আমরা একটা জিনিস প্রাথমিকভাবে চাই, সেটা হলো ঘটনার সাথে জড়িতদের বিচার। অত্যন্ত বর্বর হামলা করে এই মানুষগুলোর উপরে বর্বর হামলা করে ছাপিয়ে পড়েছিল সরকারের বাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে মারাত্মক মর্মান্তিক ক্র্যাকডাউন দ্বারা চালিয়েছিল। এর বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। শুধু সেটা না, ওখানে যেভাবে মানুষজনের উপরে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল সেটার বিচার হতে হবে, হতেই হবে। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমি আগের দিনেরও একটা ভিডিওতে বলেছি, যেসব হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে পাল্টা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, সেগুলো খুব দ্রুত প্রত্যাহার করতে হবে। এই সরকারের আমলে এসে ডক্টর ইউনূস সহ বিএনপি, জামায়াত সহ বহু মানুষের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়ে যায়, কিন্তু 9 মাস পরও হেফাজতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি। এটা খুবই ভুল। এখন আমরা আসলে ওই জায়গাটা একটু খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটলো। কারো কারো মনে হচ্ছিল সে সময় সরকার যে গণজাগরণ মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চ তৈরি করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করে তুলতে চাইছে এবং হেফাজতে ইসলামকে পাল্টা মাঠে নামিয়ে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে, এটা কারো কারো মনে হচ্ছিল। এবং আমার মনে পড়ে ওই সময়গুলোতে অনেকে এভাবেই ভাবছিলেন যে হেফাজতে ইসলাম যদি মাঠে নামে, তার সাথে যদি অন্যান্য রাজনৈতিক দল সলিডারিটি দেখিয়ে মাঠে নামে, সরকারের বিরুদ্ধে টাফ কিছু করা হয়তো সম্ভব হয়ে উঠবে। অনেকে সেভাবে ভেবেছিলেন। এবং যেটা হয়, এ ধরনের মুভমেন্টে একটা ইস্যুকে সামনে রাখা হয়, যেটা এই ক্ষেত্রে ইসলামকে অবমাননার ইস্যুর সামনে ছিল। 5 তারিখ যখন ক্র্যাকডাউন করা হলো, তখন এই আলাপ অনেকে করেছেন যে হেফাজতে ইসলামকে আসলে ঢাকায় এই সমাবেশের অনুমতিই বা কেন দেওয়া হলো, এই প্রশ্ন অনেকে তুলেছেন। কারণ সরকার চাইছিলেন, এর আগেও তারা সমাবেশ করেছেন, ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছেন, এখানে আসা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে তারা, এবং এই আওয়াজ ছিল যে তারা আসবেন, আসার পর তারা ওখানে বসে যেতে পারেন, এই আলাপটা কিন্তু করা হয়েছে, বসে তারা সরকারের পদত্যাগ চাইতে পারেন। এগুলো তখন খুব একটু চোখ কান খোলা রাখলেই, একটু কান পাতলেই এই সব আলাপ শোনা যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, সরকার কি এটা জানতো না যে তারা বসে যেতে পারেন? তারা শেষ পর্যন্ত তো বসে যেতে চাইলেন, এবং এই যে বসে যেতে পারেন এটা জেনেও সরকার আসলে আসতে দিয়েছে। সে কারণেই এটার বেনিফিশিয়ারি কে সেটা যদি দেখি তাহলে বোঝা যাবে এটা কে ঘটিয়ে থাকতে পারে এবং পরিকল্পনাটা আদতে কার ছিল। হেফাজতে ইসলাম যখন বাংলাদেশের এরকম একটা জায়গায় এত লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে আসলেন, এসে অবস্থান করলেন, সরকারের পতন চাইলেন, এবং আওয়ামী লীগ তাদেরকে গুলি করে, হত্যা করে, পিটিয়ে, খুন করে এখান থেকে সরিয়ে দিতে পারলেন, তাতে দুটো জিনিস প্রমাণ আওয়ামী লীগ করতে পারলো। সেটা হলো বাংলাদেশে যথেষ্ট উগ্রপন্থা তৈরি হয়েছে, ভালো রকমভাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা আছেন, যারা ধর্মের সমালোচকদের, আমি আওয়ামী লীগের বয়ানের কথা বলছি, বিরুদ্ধে মৃত্যুদণ্ড চায়। এবং ওই সময় আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে কয়েকজন ধর্ম নিয়ে লেখা, ধর্মকে সমালোচনা, বিশেষ করে ইসলামকে সমালোচনা করে লেখা ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল। এটা এখন না বোঝার কোনো কারণ নেই, এগুলো শেখ হাসিনার এজেন্সিগুলো কাজটা ঘটিয়েছিল। তাতে দেখানো হলো যে এরকমই উগ্রপন্থা বাংলাদেশে আছে, যারা এই ধরনের মতামত যারা দেন, এই ধরনের কথা যারা বলেন, তাদেরকে কুপিয়ে হত্যা করছেন। এবং হেফাজতের মতো এরকম একটা ইসলামী ফান্ডামেন্টালিস্ট গ্রুপ বাংলাদেশে এতটা শক্তি আছে। এবং যেটা জরুরি কথা, শেখ হাসিনা ইজ দেয়ার, যিনি এদেরকে পিটিয়ে, খুন করে, ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন। সুতরাং বাংলাদেশে যদি এই ধরনের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে শেখ হাসিনাই একমাত্র অপশন। আমাদের মনে আছে সে সময় বিএনপি সহ প্রায় সব দল হেফাজতের সাথে সংহতি প্রকাশ করেছিলেন, সংহতি জানিয়েছিলেন। তাতে যেটা হলো, খুব কৌশলে বাকি সবাইকে এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সাথে ট্যাগড হিসাবে প্রচার করা আওয়ামী লীগের জন্য সহজ ছিল। তখন বিএনপির সাথে জামায়াতের জোট ছিল এবং বিএনপির সাথে আরও কিছু ইসলামিক দল ছিল। ফলে শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশে মৌলবাদ, ইসলামী মৌলবাদ কোট আনকোট রুখে দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ফলে শেখ হাসিনা নির্বাচন করুক বা না করুক, শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকুক বা না থাকুক, শেখ হাসিনা যদি চুরি করুক, তাতে সারা পৃথিবীকে এই ন্যারেটিভ গেলানোর চেষ্টা হয়েছে এবং গ্লোবালি এটা সাকসেসফুলি তারা করতে পেরেছেন। সেটা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। আমরা 24-এর নির্বাচনের আগে ভারতের বহু লোকজনকে বলতে শুনেছি যে শেখ হাসিনা ভালো শাসক নন, তিনি করাপ্ট, তিনি অত্যন্ত বাজেভাবে শাসন করছেন, তিনি ভোট চুরি করেন, কিন্তু তিনি থাকতে হবে কারণ তিনি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটা শুরুটা কিন্তু আসলে আমি মনে করি ম্যাসিভ স্কেল, অ্যান্ড শি ইজ দ্য সেভিয়ার। এই দেশকে, এই অঞ্চলকে ইসলামিক মৌলবাদ থেকে রক্ষা করার জন্য এই ন্যারেটিভটা আসলে শাপলা চত্বর দিয়ে এস্টাবলিশড হয়েছিল, যেটা তার 14 সালে একেবারে ভোটবিহীন একটা নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থাকার ক্ষেত্রে দুর্দান্তভাবে সাহায্য করেছিল। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এবার বুঝবো শেখ হাসিনা আসলে পরিকল্পনা করে তাদেরকে এখানে ডেকে এনেছেন, তাদেরকে অবস্থান করতে দিয়েছেন প্রাথমিকভাবে, তারপর তাদেরকে পিটিয়ে খুন করে সরিয়ে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। যে 93 জন মানুষের মৃত্যুর কথা বলা, এর আগে পরেও আরও 25-30 জন, মানে সংখ্যাটা
100 থেকে 150 হতে পারে মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি পৃথিবীবাসীকে দেখালেন তিনি এটা করতে পারেন এবং সারা পৃথিবীতে এই ধরনের প্রবণতা অনেক ক্ষেত্রেই আছে। এটা যদি সত্য হয় ভবিষ্যতের জন্য আমাদের একটা সতর্কতা আছে। এটা হেফাজতে ইসলাম হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, তারা ঠিক কীভাবে কোন ইস্যুতে কতটুকু রিয়্যাক্ট করবেন একটু বিবেচনা তাদের করা দরকার আছে, সত্যিই করা দরকার আছে। পৃথিবীটা খুবই জটিল জায়গা। পৃথিবীটা সহজে যেভাবে ভাবা হয়, যেভাবে আমরা চলা সঠিক বলে মনে করি, যেভাবে চলাটাকে ন্যায্য বলে মনে করি, পৃথিবী সেভাবে চলে না। শেখ হাসিনার সময়ে ওই ঘটনার মাসুল আমরা জাতি হিসেবে আরও 10 বছরও দিয়েছি বলতে পারি। তিনি গেছেন, কিন্তু একই রকম ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে হেফাজতে ইসলাম বা আর কেউ এই ধরনের দাবি, যে কোনো দাবি হতে পারে সেটা ন্যায্য, সেই দাবিটাও কিভাবে মাঠে আনতে হবে, কিভাবে সেটা নিয়ে কাজ করতে হবে, কোন সময়ে কাজ করতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রাখা আসলে জরুরি। 5 মে আমাদের অনেক কিছুর সাথে এই শিক্ষাটাও দিয়েছিল, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের দেশের ইসলামপন্থী অনেক মানুষ এই শিক্ষাটার আশপাশেও নেই। এবং আমি বিশ্বাস করি যদি এটা চলতে থাকে, এই প্রবণতা চলতে থাকে, এটা আমাদের বিপদ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।